এই পর্বের শুরুতেই আমরা লিটল সিক্স এবং লিংলংকে দেখতে পাই, যারা ম্যাজিক বেলের সাহায্যে সুয়ানজি এবং সিফ্যাংয়ের সাথে যোগাযোগ করে। সুয়ানজি ও সিফ্যাং লিটল সিক্স এবং লিংলংকে ফুইউ আইল্যান্ডের দিকে যেতে বলে। তারাও কিছুক্ষণের মধ্যে সেখানে রওনা দেবে। এতে তখন তারা সেখানে যেতে শুরু করে। তবে তখনই সেখানে ডেমনরা চলে আসে। উতং জোর করে লিংলংকে সেখান থেকে নিজের সাথে করে নিয়ে যায়। লিটল সিক্স বাকি ডেমনদের সাথে লড়াই করছিল। তবে লড়াইয়ের এক পর্যায়ে একটি ডেমন লিটল সিক্সের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এদিকে আমরা সুয়ানজিকে দেখতে পাই, যে সিফ্যাংয়ের জন্য ফল পাড়তে এসেছিল। তবে ওই গাছ থেকে সুয়ানজি কিছুতেই ফল পাড়তে পারছিল না। সুয়ানজি সেখানে একটি লাঠি দেখতে পায় এবং ভাবে ওটা দিয়েও ফল পারবে, তাই সেটা নেওয়ার জন্য টানতে থাকে। তবে লাঠিটি টানার ফলে চারদিকে বজ্রপাত হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো আবহাওয়া বদলে যায়। এরপর আমাদেরকে হ্যাভেন রিয়ালামের সিন দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি কিং বাইলিং এর অনুপস্থিতিতে কিং বাইলিং এর অ্যাসিস্ট্যান্ট স্বর্গের দায়িত্ব পালন করছে। এখন এই কিং বাইলিং কে এবং সে কোথায় আছে তা তো আমরা পরেই জানতে পারবো। একই দিকে আমরা হ্যাভেনে বন্দি অবস্থায় ফ্লাইং লর্ড স্নেককে দেখতে পাই, যে কিনা বের হবার চেষ্টা করছিল, তবে একটা ব্যারিয়ারের জন্য বের হতে পারছিল না। এতে সে রেগে মেগে সেই গার্ডদের কাছে যায় যারা পাহারা দিচ্ছিল। ফ্লাইং স্নেক তাদেরকে একটি জিনিস দেখায়, যেটা শাইন করছিল। বলে, তোমরা কি জানো এটা কেন শাইন করছে? কেননা গড অফ অরের তলোয়ার, যার নাম কিনা দিঙ্গুন, সেই দিঙ্গুনকে কেউ নেওয়ার চেষ্টা করছে। যখন গড অফ অরকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তখন কিং বাইলিং তার সাথে তার অস্ত্রকেও পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল এবং একটি জায়গায় সিল করে দিয়েছিল। গড বাইলিং আমাকে আদেশ দিয়েছে সেটাকে রক্ষা করার জন্য। এখন আমি যদি সেখানে না যাই, তাহলে সেটা কোনো ভুল মানুষের হাতে পড়লে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু গার্ডরা তাকে কিছুতেই যেতে দিতে রাজি হয় না। এইদিকে বজ্রপাত হওয়ার কারণে সে গাছ থেকে ফল পড়ে যায়। সুয়ানজি সেগুলো নিয়ে সিফ্যাংকে খেতে দেয়। সিফ্যাং সেই ফলগুলো খেয়ে বলে এটা অনেক মিষ্টি, যেটাতে সুয়ানজিও তখন ফলগুলো খায়। তবে সেটা মিষ্টি নয়, বরং তিতা ছিল। সুয়ানজির এই অবস্থা দেখে সিফ্যাং তো অনেক বেশি হাসতে থাকে। এরপর সুয়ানজি সেখানে সিফ্যাংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে লিংলংকে দেখানো হয়, যার কাছে উতং এসে বলে তাড়াতাড়ি এই ম্যাজিক বেলের সাহায্যে সুয়ানজির সাথে যোগাযোগ করো। কিন্তু লিংলং তখন ইচ্ছা করে সেই ম্যাজিক বেল ভেঙে দেয়। লিংলং বলে তুমি কখনোই স্পিরিচুয়াল কি পাবে না। উতং রেগে গিয়ে বলে, আমি শুধু স্পিরিচুয়াল কির জন্য তোমাকে এখানে আনিনি, বরং এখানে তোমাকে এনেছি তোমাকে তিলে তিলে টর্চার করে মারার জন্য। এরপর আমরা কিছু গ্রামবাসীদেরকে দেখতে পাই, যারা কাজে যাওয়া সবাই লিটল সিক্সকে একটি জায়গায় পড়ে থাকতে দেখে। এদিকে সুয়াজি এবং সিফ্যাং সেখান থেকে বের হওয়ার সময় দেখতে পায় যে এটা তো একটা ব্যারিয়ার দিয়ে সুরক্ষিত করা আছে, তাহলে ওরা কি করে বেরোবে? সিফ্যাং তখন সুয়ানজিকে বলে তুমি আমার মাস্কটি নিয়ে আসো, হয়তো সেটা শক্তি দিয়ে এখান থেকে বের হওয়া যাবে। সুয়ানজি তখন সিফ্যাংকে সেই মাস্কটি এনে দেয়। সুয়ানজি অবাক হয়ে বলে তুমি তো বলেছিলে যে এটা স্মাইলি ফেসে হয়ে যাবে, কিন্তু এটা তো এখনো ক্রাইং ফেস আছে। এটা দেখে সিফ্যাং তো অনেক বেশি ঘাবড়ে যায়। সিফ্যাং এর ব্রাদার লিউর কথা মনে পড়ে। ব্রাদার লিউ বলেছিল এই মাস্কটি সে খুলতে পারবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। যদি এর ব্যতীত কেউ খুলে ফেলে, তাহলে তুমি এই চান্সটি হারিয়ে ফেলবে, আর কখনো এই মাস্কের প্রভাব কাটানো যাবে না। সিফ্যাং এর অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তখন সিফ্যাং দেখতে পায় ওর হাতে থাকা সেই সবুজ 3 পাখাওয়ালা চিহ্নটি এখনো যায়নি, তার মানে মাস্কের প্রভাব এখনো রয়েছে। এটা দেখে সিফ্যাং এর মন আরো বেশি খারাপ হয়ে যায়। তবে সুয়ানজিকেও কিছু জানাতে চাচ্ছিল না, তাই তখন ব্যাপারটিকে চাপা দিয়ে যায় আর সুয়ানজিকে বলে আমাদেরকে এখান থেকে বের হবার রাস্তা খুঁজে বের করতে হবে। সুয়ানজি সিফ্যাংকে সেই লাঠিটির সম্পর্কে জানায়, যেটা টান দেওয়ার সাথে সাথে এখানে বজ্রপাত শুরু হয়েছিল। সিফ্যাং এর মনে হয় হয়তো এটা তুলতে পারলেই ব্যারিয়ারটি ভেঙে যাবে, তাই তখন সিফ্যাং নিজের পাওয়ার দিয়ে সেই লাঠিটি তোলার চেষ্টা করে। তবে সিফ্যাং তো সেটা করতে পারেই না, বরং উল্টো সেখানেই ফেসে যায়। এবার সিফ্যাংকে ছাড়ানোর জন্য সুয়ানজি নিজে যায় সেই লাঠিটি তুলতে। সুয়ানজি সেই লাঠিটি তুলে ফেলে, যেটা একটি তলোয়ার ছিল। মুহূর্তের মধ্যেই পুরো আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। সুয়ানজি আবারও কনভার্ট হতে শুরু করে। সুয়ানজি ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখতে পায়, যেখানে হ্যাভেনের কিছু গার্ডরা সুয়ানজিকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল এবং সুয়ানজি তখন রেগে গিয়ে ডিঙ্গুন অর্থাৎ গড অফ অরের তলোয়ারকে নিজের কাছে আসতে বলে।
এখন এসব কিছু আমাদেরকে ক্লিয়ার করা হয় না, পরে গিয়ে করা হবে। এদিকে সুয়ানজির মধ্যে আবারও সেই পাওয়ার একেবারে জেগে উঠেছিল। সুয়ানজি মুহূর্তের মধ্যেই সেই ব্যারিয়ারটি ভেঙে ফেলে এবং আবারও আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। সুয়ানজিও নর্মাল হতে শুরু করে এবং পড়ে যেতেই যাবে, তবে সিফ্যাং সময় মতো গিয়ে সুয়ানজিকে বাঁচিয়ে নেয়। এইদিকে ফ্লাইং স্নেক তখন বুঝে যায় যে গড অফ ওয়ার নিজের তলোয়ারটি তুলে নিয়েছে, কারণ গড অফ ওয়ার ছাড়া সেই তলোয়ার অন্য কেউই তুলতে পারে না। ফ্লাইং স্নেক বলে, তুমি অপেক্ষা করো গড অফ ওয়ার, আমি আসছি। এটা বলেই তখন সেই শাইন করা জিনিসটা আবারও গার্ডদেরকে দেখায়। এদিকে সুয়ানজির জ্ঞান ফিরে এসেছিল। সুয়ানজি ওই তলোয়ারটি ছোঁয়ার পর যা ভীষণ দেখেছে সেই সম্পর্কে সিফ্যাংকে সবকিছু জানায় এবং জানায় এই তলোয়ারটির নাম দিঙ্গুন। দিঙ্গুন বলে ডাকার সাথে সাথে তলোয়ারটি সুয়ানজির বুকে গেঁথে যায়। তখনই সেখানে রুওয়ু এবং ইয়ানরান চলে আসে। রুওয়ু সিফ্যাংয়ের মুখে মাস্কটি না দেখতে পেয়ে তাকে অভিনন্দন জানায়। সিফ্যাং কিছুই বলে না। সুয়ানজি বলে, তাহলে তোমাকে অভিনন্দন জানানো দরকার, কারণ তোমারও মাস্কটি ভেঙে গিয়েছে। রুওয়ু বলে, আমার মাস্ক আর সিফ্যাংয়ের মাস্ক সম্পূর্ণ আলাদা, সেটা তুমি বুঝবে না। তারা সবাই মিলে সেই গুহা থেকে বেরিয়ে আসে। রুওয়ু সেখান থেকে চলে যেতে চায়, কারণ এমনিতেই তার মাস্কটি ভেঙে গিয়েছে এবং প্যালেসে তার কিছু কাজও রয়েছে। রুওয়ু সেখান থেকে চলে গেলে সিফ্যাং ইয়ানরানকে কিছু কাজের দায়িত্ব দেয়। বলে ডেমনদের স্কাই হলে গিয়ে ডেমনদের বিষয়ে সকল খোঁজ খবর আনতে। যেহেতু ইয়ানরান একটি সাপ ছিল, তাই এটা ইয়ানরানের জন্য অনেক বেশি সহজ কাজ এবং ইয়ানরানের এতে বিপদও হবে না। ইয়ানরান তখন সিফ্যাংয়ের হাতে সেই সবুজ 3 পাখাওয়ালা চিহ্নটি দেখতে পায়। এটা বুঝতে পারে যে সিফ্যাংয়ের অভিশাপ এখনো কাটেনি। ইয়ানরান এটা নিয়ে অনেক ঘাবড়ে যায়, তবে সিফ্যাং ওকে এটা নিয়ে বেশি চিন্তা না করতে বলে নিজের কাজে যেতে বলে। ইয়ানরানের আর কি করার, ইয়ানরানকে চলে যেতে হয়। এরপর আমরা কিং বাইলিং এর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই যে কিং বাইলিং এর সাথে দেখা করতে এসেছিল। এখানে প্রথমবারের মতো কিং বাইলিং এর মুখ আমাদেরকে দেখানো হয়, যেটা আর অন্য কেউ নয় বরং মাস্টার হাওচ্যান ছিল। মাস্টার হাওচ্যান বলে, আমি তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম, তাও তুমি কেন এখানে এসেছো? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, ক্ষমা করবেন, কিন্তু আমি জানতে পেরেছি গড অফ ওয়ার নিজের তলোয়ার তুলে নিয়েছে। এরপর তারা দুজন মিলে সেই জায়গায় যায় এবং দেখতে পায় সেখানে তলোয়ারটি নেই। কিং বাইলিং এর তখন মনে পড়তে থাকে হ্যাভেনে থাকতে সেই সুয়ানজিকে গড অফ ওয়ারের উপাধি দিয়েছিল। গড অফ ওয়ার যে কিনা ছিল অনেক বেশি শক্তিশালী, কেউই তার সামনে টিকতে পারত না। সকল ডেমনদেরকে হারিয়ে দিয়েছিল বলে হ্যাভেনে তার নামে জয় জয়কার পড়তে থাকে। সিন বর্তমানে চলে আসে, যেখানে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে এখানে কেউ আসছে, তাই তখন মাস্টার হাওচ্যানকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সেখানে ফ্লাইং স্নেক চলে এসেছে। ফ্লাইং স্নেক সেখানে এসে গড অফ ওয়ারকে না দেখতে পেয়ে অনেক বেশি রেগে যায় এবং বলে, আমি আসতে দেরি করে ফেললাম, সে তো এখান থেকে চলেই গিয়েছে, তবে যে করেই হোক আমি তাকে খুঁজে বের করব। কিন্তু তখনই সেখানে ফ্লাইং স্নেকের ভাই গ্রিন ড্রাগন চলে আসে। গ্রিন ড্রাগনকে দেখে ফ্লাইং স্নেক ভয় পেয়ে যায় এবং বলে, আমাকে ছেড়ে দাও, আমি গড অফ ওয়ারকে খুঁজতে চাই। তবে গ্রিন ড্রাগন তার কোনো রকম কথা শোনে না এবং জোর করে আবারও হ্যাভেনে নিয়ে যায়। এদিকে আমরা লিংলংকে দেখতে পাই, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন সেখানে উতং চলে আসে এবং আবারও লিংলংকে টর্চার করতে থাকে। উতং এখানে লিংলংকে টর্চার করে অনেক বেশি মজা পাচ্ছিল। এদিকে আমরা সুয়ানজিদেরকে দেখতে পাই, যারা ফুইও আইল্যান্ডে চলে এসেছিল। ওরা সেখানকার সেক লিডারের সাথে দেখা করে এবং সবকিছু খুলে বলে, তবে সেক লিডার প্রথমে এটা বিশ্বাস করতে চায় না। এতে তখন সুয়ানজি তাকে স্পিরিচুয়াল কি দেখায়, তারপর গিয়ে সে বিশ্বাস করে। এরপর সুয়ানজি সেক লিডারকে লিটল সিক্স এবং লিংলংকে খোঁজার অনুরোধ করে, কারণ তাদেরও এখানে আসার কথা ছিল, তবে এখনও তারা এসে পৌঁছায়নি। লর্ড তখন বলে, এত তাড়াহুড়ো কিসের, আগে তোমরা একটু বিশ্রাম নাও, পরে তাদেরকে খোঁজা যাবে। তবে সুয়ানজি চাচ্ছিল এখনই তাদেরকে খুঁজতে, যদি তাদের কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে। লর্ড এতে রেগে যায় এবং সুয়ানজিকে ধাবার দিয়ে বলে, আমি যা বলেছি তুমি তাই করবে। এখানে লর্ডের আচরণ অনেকটা অদ্ভুত ছিল, সে একটুতেই অনেক বেশি রেগে যেত। এরপর সিফ্যাং সুয়ানজিকে বলে, লর্ডের আচরণ খুব একটা ঠিক লাগছে না, আমি তার হাতে কিছু রেড র্যাশেস দেখতে পেয়েছি, হয়তো তার সাথে কিছু একটা তো হয়েছে। রাতের বেলা সুয়ানজি এবং সিফ্যাং সেক লিডারের সাথে বসে ওয়াইন পান করছিল। তখন সেখানে সেক লিডারের ওয়াইফ চলে আসে। মার্কস প্যালেসের সবচেয়ে ভালো শিষ্য, তাকে আবার মাস্ক ছাড়া দেখে একটু টিটকিরেই করে বটে সে। সবাই অবাক হয় তখন। সেক লিডার
একটুতেই যে রেগে যায় সে কিনা নিজের বউয়ের আঁচল ধরা, বউ বলতে পাগল। এরপর রাতের বেলা আমরা সিফাংকে নিজের রুমে দেখতে পাই। তখন সেখানে একটি লোক আসে। লোকটি সিফাংকে বলে রানীমা একটু আপনাকে ডেকে পাঠিয়েছে। সিফাংও তখন সরল মনে চলে যায় রানীমার সাথে দেখা করতে। লোকটি সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে যায়। সিফাংয়ের একটু সন্দেহ হয় বটে। তখন সেখানে রানী চলে আসে এবং সিফাংকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। রানী বুঝতে পেরে যায় সেখানে সেক্ট লিডার আসছে, তাই তাড়াতাড়ি সাবধান হয়ে যায় এবং এমন ভাব করতে থাকে যেন সিফাংই তার সাথে জবরদস্তি করছিল। সে সেক্ট লিডারের কাছে গিয়ে নালিশ করে। সেক্ট লিডার এতে রেগে গিয়ে সিফাংকে মারতে চায়, তবে সামনে তখন সুয়ানজি চলে আসে। সুয়ানজি সিফাংকে সেখান থেকে রুমে নিয়ে আসে এবং ওকে মেডিসিন লাগিয়ে দেয়। সিফাং বলে সেক্ট লিডারের বউ একদমই ভালো না, তার উদ্দেশ্য খারাপ। আমার মনে হয় সে সেক্ট লিডারকে বশ করে রেখেছে। আমি শুনেছি তোমার পরিবারের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। তুমি কি রানীর বিষয়ে কিছু জানো? সুয়ানজি তখন জানায় সে বেশি কিছু জানে না, তবে ছোটবেলায় একবার শুনেছিল সেক্ট লিডার একটি মাউন্টেনে আক্রমণ করেছিল। সেখানে সবাইকে মারার পর রানীকে সেখানে পেয়েছিল বন্দি অবস্থায়। এরপর লর্ড সেখান থেকে রানীকে নিয়ে এসেছে। পরবর্তীতে তাকে ভালোবেসে ফেলে এবং তাকে বিয়ে করে এখানকার রানী বানিয়ে নেয়। এদিকে আমরা সেক্ট লিডার এবং রানীকে দেখতে পাই যারা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। রানী তখন লুকিয়ে লুকিয়ে সেক্ট লিডারের ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা আবার সেক্ট লিডার দেখে ফেলে। তারপরও সে সেই ড্রিঙ্কটা খেয়ে নেয়। তখন সেখানে সিফাং এবং সুয়াজি চলে আসে। সেক্ট লিডার রানীকে জিজ্ঞাসা করে আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করলে? রানী এমন ভাব করতে থাকে যেন সে কিছু জানেই না। সেক্ট লিডার বলে নাটক করে লাভ নেই, আমি সব কিছু জানতে পেরে গিয়েছি, তুমি ধরা পড়ে গিয়েছো আমার হাতে। সিফাং সেক্ট লিডারকে বলে আমার আগে থেকেই রানীর উপরে সন্দেহ হয়েছিল। এমনকি আপনি যে মাউন্টেনে আক্রমণ করেছিলেন আমার মনে হয় রানী সেই মাউন্টেনেরই লোক। আপনি যখন সেখানে যান তখন হয়তো রানী সেখানকার বন্দী হিসেবে প্রিটেন্ড করে যাতে আপনি তাকে না মারেন। সেক্ট লিডার রানীকে জিজ্ঞাসা করে কেন তুমি এমন করলে? আমি তো তোমাকে সবকিছু দিয়েই ভালোবেসেছিলাম। রানী এবার সবটা স্বীকার করে নেয়, হ্যাঁ সে এইগুলো করেছে। সে কি করে তাকে ভালোবাসতে পারে, কারণ সেই তো তার বংশের সকলকে মেরে ফেলেছে। সে শুধু এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল, সেটা হলো সেক্ট লিডারকে মারতে। এটা শুনে সেখানকার স্টুডেন্টরা রানীকে মারতে যায়, তবে সেক্ট লিডার তখন তাদেরকে থামিয়ে দেয় এবং বলে তাকে মেরো না, বরং তাকে এখন বন্দি করে রাখো। রানী তখন একটি ছুরি বের করে এবং নিজেকে মারতে যায়, তবে সেক্ট লিডার তাকে থামিয়ে দেয়। জিজ্ঞাসা করে তুমি কেন এমন করছো, কেন নিজেকে মারতে চাচ্ছ? রানী অনেকটা ইমোশনাল নাটক করে বলে না আমার কাছে থাকার জায়গা আছে, না খাওয়ার কিছু আছে। আমি আপনার বাচ্চার মা হতে চলেছি, তাকে আমি কি করে বড় করব, সে কি করে বেঁচে থাকবে? এ কথা শুনে সেক্ট লিডার তখন গলে যায় এবং বলে কে বলেছে তোমার থাকার জায়গা নেই, তুমি আমার সাথে থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা বলে সে রানীকে আগলে নেয় এবং সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং এটাও বলে দেয় আজকে এখানে যা কিছু হয়েছে সেই সম্পর্কে অন্য কেউ যেন কিছু না জানতে পারে। কিন্তু পরের সিনে আমরা দেখতে পাই রানী ওই লোকটির সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় ছিল, যে লোকটি সিফাংকে ডেকে নিয়ে গিয়েছিল রানী ডেকেছে বলে। এখানে আমরা জানতে পারি যে ওই বাচ্চাটি আসলে সেক্ট লিডারের নয়, বরং এই লোকটির, এবং রানী তাকে অনেক বেশি ভালোবাসে। এদিকে আমরা সিফাংকে দেখতে পাই যে সুয়ানজির জন্য একটি লাভ লেটার লেখে এবং ওই লেটারটি একটি ওয়াইনের বোতলের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর সুয়ানজিকে সেই ওয়াইনটি খেতে দেয়। তবে তখনই সেখানে ফুইও আইল্যান্ডের স্টুডেন্টরা চলে আসে, তারাও তাদের সাথেই ওয়াইন পান করতে যায়। এটাতে সিফাং অনেকটা ভয় পেয়ে যায়, কারণ ওয়াইনের বোতলের ভিতরে সে তো সুয়ানজির জন্য লাভ লেটার লিখেছিল। সিফাং একটি বুদ্ধি করে এবং রক পেপার সিজার খেলার কথা বলে, যে জিতবে সেই ওয়াইন খেতে পারবে। প্রত্যেকবারই সিফ্যাং এই খেলায় জিতে যাচ্ছিল এবং ওয়াইন খেয়ে নিচ্ছিল। সিফ্যাং যখন সুয়ানজির সাথে খেলতে যায় তখন ইচ্ছা করে এই খেলাটিতে হেরে যায়, কিন্তু তখন পাত্রে শুধুমাত্র একটু ওয়াইনই বাকি ছিল। এটাতে ওই দুইটা স্টুডেন্ট সেই পাত্রটি নিয়ে টানাটানি করতে শুরু করে। মেয়েটি সেই পাত্র নিয়ে দেখতে পায় তার ভিতরে সিফ্যাং লাভ লেটার লিখে রেখেছে। মেয়েটি বুঝতে পারে এটা সুয়ানজির জন্য, তাই তখন ছেলেটিকেও এটা দেখায়। এতে ছেলেটিও বুঝতে পারে। এরপর সুয়ানজির কাছে ওরা এটা দিয়ে দেয়, তবে যতক্ষণে সুয়ানজি সেটা দেখতে যায় ততক্ষণে লেখাটা সেখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল, যার কারণে সুয়ানজি সেটা আর দেখতে পায় না। এরপর ওই স্টুডেন্টগুলো সেখান থেকে সব প্ল্যান ভেস্তে দিয়ে চলে যায়। সিফ্যাং এর তো মাথায় হাত উঠে যায়,
যাই হোক, এরপর ওরা এখানে অনেক বেশি মজা করে, একসাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। সিফ্যাং সুয়ানজিকে কিস করতে যায়, তবে তখনই সুয়ানজির হাঁচি চলে আসে। পরের দিন মার্কস প্যালেসের সেক লিডার আসে সিফ্যাংকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সিফ্যাং এখানে একটি মিশনে এসেছিল। মিশন কমপ্লিট করার পর ওর ফিরে যাওয়ার কথা, আর তার উপরে আবার সিফ্যাংয়ের মার্কসটিও নেই, তাই সিফ্যাংকে আবারও শাস্তি পেতে হবে। তবে সুয়ানজি এখান থেকে সিফ্যাংকে কিছুতেই নিয়ে যেতে দেবে না। সেক লিডার বলে, সিফ্যাংকে তোমার কাছে রাখতে হলে সিফ্যাংকে তোমাকে বিয়ে করতে হবে। তুমি কি তাকে বিয়ে করতে রাজি আছো? সুয়ানজি বলে, হ্যাঁ, আমি সিফ্যাংকে বিয়ে করতে রাজি আছি। সেক লিডার বলে, মিথ্যা কথা বলো না। যদি তুমি সত্যি তাকে মন থেকে বিয়ে করতে চাইতে এবং মন থেকে ভালোবাসতে, তাহলে এটা ক্রাইং ফেস নয়, বরং স্মাইলিং ফেসে হয়ে যেত। কিন্তু তুমি তাকে ভালোবাসো না। সুয়ানজি এটা শুনে রেগে যায় যে একটি মার্কস কখনো তার ভালোবাসা নির্ধারণ করতে পারে না। এটা বলেই তখন দিঙ্গুন তলোয়ার দিয়ে সেই মার্কসটিকে খণ্ড বিখণ্ড করে দেয়, যেটা দেখে সেক লিডার অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সেক লিডার এবং সুয়ানজির মধ্যে সেখানেই লড়াই শুরু হয়ে যায়। সুয়ানজি ততক্ষণে নিজের রিয়েল ফর্মে চলে এসেছিল, তবে সময় মতো সেখানে মাস্টার হাওজ্যান চলে আসে এবং আবারও সুয়ানজিকে শান্ত করার জন্য নিজের পাওয়ার ইউজ করে, সুয়ানজিকে শান্তও করে দেয়। এরপর সবাই এটা নিয়ে চিন্তা করছিল যে সুয়ানজির কাছে ডিঙ্গুন তলোয়ার কোথা থেকে আসলো। মাস্টার হাওজ্যান ব্যাপারটিকে সামাল দেওয়ার জন্য বলে দেয় মাস্টার হাংয়ানি ট্রেনিং এর সময় সুয়ানজিকে ডিঙ্গুন তলোয়ারটি দিয়েছিল। এরপর আমরা লিংলংকে দেখতে পাই, যাকে উতং খাটের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। তখন সেখানে আবারও উতং চলে আসে এবং লিংলংকে আবারও বুলি করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই সুয়ানজি এখনো জ্ঞান ফেরেনি। মাস্টার হাওজ্যান সুয়ানজির ভিতর থেকে ডিঙ্গুন তলোয়ারকে বের করার চেষ্টা করে, তবে সেটা বের করতে পারে না। এতে মাস্টার হাওজ্যান ডিঙ্গুন তলোয়ারের পাওয়ার সিল করে দেওয়ার চেষ্টা করে, তবে এতে হিতে বিপরীত হয় এবং মাস্টার হাওজ্যান উল্টো অনেক বেশি আহত হয়ে যায়। রাতের বেলা সেক লিডার আবারও সুয়ানজির সাথে দেখা করতে আসে এবং সুয়ানজিকে একটি জিনিস দিয়ে বলে, এই জিনিসটি দিয়ে তখনই ফুল ফলানো সম্ভব যখন কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে। তুমি যদি সিফ্যাংকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে এটা দিয়ে একটি ফুল তৈরি করে দেখাও এবং সেটা সিফ্যাংকে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে সত্যি তুমি সিফ্যাংকে বিয়ে করতে চাও। কিছুক্ষণ পরে দেখা যায় মাস্টার হাওজ্যান সিফ্যাংয়ের সাথে দেখা করে এবং সিফ্যাংকে বলে, সুয়ানজি তোমাকে ভালোবাসে না, বরং শুধু বন্ধু মনে করে, তাই ভালো হবে তুমি সুয়ানজি থেকে দূরে থাকো। তখন আমরা সিফ্যাংয়ের চোখ দেখতে পাই, যেটা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। এদিকে সুয়ানজি বসে বসে ট্রাই করছিল সেই জিনিসটা দিয়ে ফুল ফলানোর জন্য, তবে অনেক চেষ্টা করার পরও ও একটু ফুল তৈরি করতে পারে না। সুয়ানজি তখন অনেকটা ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। দেখা যায় মাস্টার হাওজ্যান কিছুক্ষণ পর সেখানে এসেছে এবং দেখতে পায় ততক্ষণে সে ফুলটাও তৈরি হয়ে গিয়েছে। মাস্টার হাওজ্যান ফুলের উপরে কিছু একটা জাদু করে এবং সেখান থেকে চলে যায়। সুয়ানজি ঘুম ভাঙলে দেখতে পায় ফুলটি তৈরি হয়ে গিয়েছে এবং ফুলটি নিয়ে তাড়াতাড়ি সিফ্যাংয়ের কাছে গিয়ে সিফ্যাংকে দেয়, তবে সিফ্যাংয়ের হাতে দিতেই ফুলটি সেখানেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। মাস্টার হাওজ্যান এসে বলে, এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুয়ানজি তোমাকে ভালোবাসে না, বরং শুধু বন্ধু মনে করে। হয়তো সুয়ানজি অন্য কাউকে ভালোবাসে, তাই ওই ফুলটি তৈরি করতে পেরেছে। এটা বলেই সে সুয়ানজিকে বলে, এখন আমাদের যাওয়ার সময় হয়েছে, তাই তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এটা বলে মাস্টার হাওজ্যান সেখান থেকে চলে যায়। সুয়ানজির মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সিফ্যাং বলে, তুমি মন খারাপ করো না, তোমার এখন এখান থেকে যেতে হবে, তোমার এখনো অনেক কাজ বাকি। সুয়ানজির আর কিছু করা থাকে না, তাই সেখান থেকে চলে যায়। সেক লিডার সিফ্যাংকে বলে, তোমাকে আর মার্কস প্যালেসে আসতে হবে না, আমি সেখান থেকে তোমাকে বহিষ্কার করছি, তুমি এখন আর ওখানকার স্টুডেন্ট না। পরের সিনে আমরা সুয়ানজিকে দেখতে পাই যে এখানে একটি জঙ্গলে বসে প্র্যাকটিস করছিল। তখনই সেখানে সিফ্যাং চলে আসে। সিফ্যাং সেখানে এসে সুয়ানজিকে নানাভাবে বোঝানোর ট্রাই করে যে তাকে সে সত্যি অনেক ভালোবাসে, তাকে ছাড়া সে বাঁচতে পারবে না। তবে সুয়ানজি তো কিছুই বুঝতে পারে না। এতে সিফ্যাংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সরাসরি সিফ্যাং সুয়ানজিকে কিস করে দেয় এবং সিফ্যাংকে দূরে সরিয়ে দেয়। তবে সিফ্যাং তখন সরাসরি সুয়ানজির কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে এবং ওকে নিজের মায়ের হেয়ারপিনটা গিফট করে। তবে সুয়ানজি কিছুই বুঝতে পারছিল না এবং তাড়াতাড়ি ওকে হেয়ারপিনটি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটাতে সিফ্যাং অনেকটা কষ্ট পায় এবং হেয়ারপিনটির দিকে তাকিয়ে থাকে। সুয়ানজি ফিরে এসে একটি বাথটাবের ভিতরে বসে থাকে। সুয়ানজির অনেক গরম লাগছিল। তখন সেখানে ফুইউ আইল্যান্ডের ওই স্টুডেন্টটি চলে আসে। সুয়ানজি তাকে জিজ্ঞাসা করে, আমার কেন এত গরম লাগছে? যখন দেখে সিফ্যাংকে দেখেছি তখন থেকে অদ্ভুত রকমের ফিল হচ্ছে। এতে তখন ওই মেয়েটি বলে, হয়তো তুমি সিফ্যাংকে ভালোবেসে ফেলেছ।
এই কারণে তোমার এমন ফিল হচ্ছে। এটা আবার বাইরে থেকে মাস্টার হাওজান শুনে ফেলে এবং পরে সে সুয়ানজির সাথে দেখা করে বলে, হয়তো বেশি প্র্যাকটিস করার কারণে তোমার বেশি গরম লাগছে, এটার আর অন্য কোনো কারণ হতে পারে না, তাই তুমি এটা নিয়ে বেশি মাথা ঘামিও না। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই সুয়ানজি ঘুম আসছিল না। সুয়ানজি তো শুধুমাত্র তার আর সিফ্যাংয়ের কথা ভাবছিল এবং মুচকি মুচকি হাসছিল। তবে পরক্ষণে বলে, আমি কেন এসব ভাবছি, এসব ভাবা একদমই উচিত হচ্ছে না। এটা বলে তাড়াতাড়ি আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আমরা ইয়ানরানকে দেখতে পাই যে সিফ্যাংয়ের কথায় ডেমন দ্য স্কাই হলে প্রবেশ করেছিল। পরের দিন সিফ্যাংয়ের সাথে সুয়ানজির দেখা হয়। সিফ্যাং সুয়ানজির সাথে কথা বলতে চাইলে সুয়ানজি ওকে নিজে থেকে দূরে থাকতে বলে, যেটাতে সিফ্যাং জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে, তুমি কি আগের দিনের বিষয়টা নিয়ে এখনো ঘাবড়ে আছো? সুয়ানজি বলে, না না, তুমি আমার কাছে এসো না যতক্ষণ আমার হার্টবিট বন্ধ হচ্ছে। এবার এটা শুনে সিফ্যাং তো ভুল বুঝে নেয়, বলে, তোমার হার্টবিট বন্ধ হলে তো তুমি মারা যাবে, তার মানে তুমি এটা বলতে চাইছো যতক্ষণ না তুমি মারা যাচ্ছ ততক্ষণ আমি তোমার কাছে যাব না? সুয়ানজি কিছু বলতেই যাবে, তবে তখনই সেখানে মাস্টার হাওজান চলে আসে এবং বলে, আমার স্টুডেন্ট তোমাকে কি বলেছে তা কি তুমি শুনতে পাওনি? এখনই এখান থেকে চলে যাও, সে তোমার সাথে কথা বলতে চায় না। মাস্টার হাওজান সুয়ানজিকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে সিফ্যাংকে বলে, কালকেই দেখলে যে ফুলটি তোমার হাত থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে, এ থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে সুয়ানজি তোমাকে ভালোবাসে না, তাহলে কেন সুয়ানজির পিছনে পড়ে আছো? এদিকে আমরা এদের কয়েকজনকে দেখতে পাই যারা মিলে ডিংজিয়ান ভ্যালিতে যাচ্ছিল, সেখানে কেউ বেঁচে আছে কিনা এটা দেখার জন্য। ওখানে গিয়ে ওরা দেখতে পায় সেক লিডার এখনও বেঁচে আছে, তাই নিজেদের পাওয়ার দিয়ে সেক লিডারকে হিল করে। এতে সেক লিডার সুস্থ হয়ে যায়। তবে হাওজানের তার উপরে সন্দেহ হয়, যেখানে সবাই মারা গেছে সেখানে সে কি করে বেঁচে থাকতে পারে। এরপর আমরা দেখতে পাই যে হাওজানের সন্দেহই ঠিক ছিল, সেটা লিডার নয় বরং লিডারের ছদ্মবেশ দিয়েছিল রানী প্রেমিক। তখন সেখানে রানী চলে আসে। তাদের কথা শুনে আমরা জানতে পারি যে সেক লিডার সেজেছে কারণ তাদের কাছ থেকে সে স্পিরিচুয়াল কি নিতে চায়, আর এই লোকটি একটি ডেমন। রানী তাকে সাহায্য করছে। এরপর আমরা লিটল সিক্সকে দেখতে পাই, যার অনেকদিন পরে জ্ঞান ফিরে আসে। লিটল সিক্সের জ্ঞান ফিরতেই সে লিংলংকে খুঁজতে যেতে চায়, তবে লোকটি তখন ওকে বাধা দেয়, কারণ লিটল সিক্স এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তখনই বাইরে থেকে শোরগোলের আওয়াজ শোনা যায়। লিটল সিক্স বাইরে এসে দেখতে পায় দুইজন মিলে ইউয়ারকে ধরে নিয়ে যাচ্ছে। লিটল সিক্স ওদের হাত থেকে ইউয়ারকে ছাড়িয়ে নেয়। ইউয়ার লিটল সিক্সকে বলে, আমি জানি যে লিংলং কোথায় আছে। লিটল সিক্স জিজ্ঞাসা করে, কোথায় আছে ও? উত্তরে ইউয়ার জানায় লিংলং এখন ডেমন দ্য স্কাই হলে আছে। অন্যদিকে আমরা ইয়ানরানকে দেখতে পাই, যে দুজন লোককে কথার জালে ফাঁসিয়ে জাদুর আয়না কোথায় আছে সেটা জেনে নেয়। মূলত সিফ্যাং এখানে ওকে জাদুর আয়না খোঁজার জন্যই পাঠিয়েছে। ইয়ানরান জানতে পারে যে জাদুর আয়না উতং নিজের ঘরে লুকিয়ে রেখেছে। এরপর আমরা লিংলংকে দেখতে পাই, তখনই সেখানে ইয়ানরান চলে আসে। ইয়ানরান লিংলংকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, তবে কিছুতেই পারে না। তখনই বুঝতে পারে সেখানে উতং আসছে, তাই তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। উতং সেখানে আসে এবং সেই জাদুর আয়নাটি বের করে। ইয়ানরান জেনে যায় জাদুর আয়নাটি কোথায় আছে। উতংয়ের মনে হয় যে এখানে কেউ এসেছিল, তাই লিংলংকে জিজ্ঞাসা করে যে এখানে কে এসেছিল, তবে লিংলং বলে এখানে কেউ আসেনি। এতে উতং তো লিংলংয়ের উপরে রেগে যায়। উতংও সেটা বিশ্বাস করে না এবং লিংলংও সেটা স্বীকার করে না। এরপর উতং সেখান থেকে চলে গেলে ইয়ানরান বেরিয়ে আসে, তবে ইয়ানরান লিংলংকে ছাড়াতে পারে না, বলে তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি ঠিকই তোমাকে ছাড়াতে আসবো। এটা বলে ইয়ানরান সেখানে লিংলংকে রেখে চলে যায়। এদিকে উতং সেই জাদুর আয়নাটি ডেমন লর্ডের কাছে দিয়ে দেয়, তবে ডেমন লর্ড উতংয়ের উপরে অ্যাটাক করে। সে উতংয়ের উপরে রেগেছিল, জিজ্ঞাসা করে, তুমি যে লিংলংকে বন্দি করে রেখেছো এটা আমাকে কেন জানাওনি? যাও লিংলংয়ের একটি হাত কেটে নাও এবং সেটা তার বাবার কাছে পাঠাও। বলো যদি সে আমাদেরকে স্পিরিচুয়াল কি না দেয় তাহলে আমরা লিংলংকে মেরে ফেলবো। এদিকে মাস্টার হাওজানের তো সেক লিডারের উপর অনেক বেশি সন্দেহ হচ্ছিল, তাই সে তাকে একটি পিল দেয় খাওয়ার জন্য। এই পিলটি যদি কেউ খায় তাহলে যদি সে ছদ্মবেশ নিয়ে থাকে তাহলে সে সাথে সাথে নিজের আসল রূপে চলে আসবে। নকল সেক লিডার বিনা দ্বিধায় সেটা খেয়ে নেয়।
কিন্তু তার কিছুই হয় না। মাস্টার হাওচান এটা দেখে ভাবে হয়তো সে একটু বেশি ভাবছিল। মাস্টার হাওচান চলে গেলে আমরা দেখতে পাই সেই লোকটি পিলটি বের করে দেয় রক্তবমির মাধ্যমে এবং বলে, ভাগ্যিস লর্ড আমাকে আগে থেকেই অ্যান্টিডোট দিয়ে দিয়েছিল, না হলে আজকে যে আমার কি হয়ে যেত। এদিকে উতং লিংলংকে ধরে আনার আদেশ দেয়, লিংলং এর হাত কেটে নেবে বলে। লিংলং বলে, তুমি কি ভেবেছ আমি তোমাকে ভয় পেয়ে যাব? আমি তোমাকে একটুও ভয় পাই না। উতং আদেশ দেয় লিংলং এর হাত কাটার জন্য। তবে দেখা যায় লিংলং এর হাত নয়, বরং সে অন্য একটি মেয়েদের হাত কেটে ফেলেছে। উতং লিংলং এর হাত থেকে চুড়ি খুলে নিয়ে সেই হাতে পরিয়ে দেয় এবং একজন গার্ডকে দিয়ে বলে এটা তাড়াতাড়ি লিংলং এর বাবার কাছে পাঠাতে এবং বলতে স্পিরিচুয়াল কি না দিলে তারা লিংলংকে মেরে ফেলবে। উতং লিংলং এর ভিতর থেকে স্পিরিট বের করে নেয়। এরপর লিংলংকে সেখান থেকে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয়। এরপর উতং বলে, তোমাদের মধ্যে একজন গুপ্তচর লুকিয়ে আছে, তাই আমি তোমাদের কিছু পরীক্ষা নিতে চাই। ইয়ানরান বিপদের সংকেত বুঝতে পেরে তাড়াতাড়ি সিফ্যাংকে সংকেত দিয়ে দেয়। সিফ্যাং বুঝতে পারে ইয়ানরান কোনো বিপদে আছে। তখন সেখানে সুয়ানজি চলে আসে। এতে ওরা দুজন মিলে বেরিয়ে পড়ে ইয়ানরানকে বাঁচাতে। এদিকে উতং দিংজিয়ান ভ্যালির কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আসে এবং বলে, তোমরা যদি এদেরকে মেরে ফেলতে পারো তাহলে আমি বুঝে নেব যে তোমরা আমার দলে, আর যদি এদের কাউকে তুমি না মারতে পারো তাহলে আমি ভাববো যে তুমি আমাদের দলে না বরং গুপ্তচর হয়ে এসেছো এবং আমাকে ধোঁকা দিচ্ছ। আমরা লিটল সিক্সকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে এগুলো দেখছিল। ইয়ানরান নিজেকে বাঁচানোর জন্য সেখানকার স্টুডেন্টদেরকে মেরে ফেলে। এটা দেখে লিটল সিক্স ভয় পেয়ে যায় এবং অসাবধান হয়ে যায়। পাথরে পাড়া পড়ার কারণে উতং বুঝে যায় সেখানে কেউ আছে। লিটল সিক্স বেরিয়ে আসে এবং বলে, লিংলং কোথায় আছে উতং বলে দাও। তবে উতং তখন উল্টো লিটল সিক্সের উপরে অ্যাটাক করতে বলে। তখন সেখানে সুয়ানজি এবং সিফ্যাংও চলে আসে এবং ওদের সাথে লড়াই করতে থাকে। তবে উতং এর সাথে কেউই পেরে উঠছিল না। উতং এত জোরে ক্যাকাচ্ছিল যে ওদের কানের পর্দা ফেটে যাওয়ার পালা। তবে মাস্টার হাওচান সেখানে এসে তাড়াতাড়ি উতংকে হারিয়ে দেয়। এরপর আমরা লিংলংকে দেখতে পাই যে অদ্ভুতভাবে হাওয়ায় ভাসছিল। মূলত উতং এভাবে লিংলংকে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে লিটল সিক্স আসে এবং উতংকে বলে লিংলংকে ছেড়ে দেওয়ার জন্য। তবে উতং তখন লিটল সিক্সের উপরে বিষক্রিয়া করে, যার ফলে লিটল সিক্স পড়ে যায়। তখন সেখানে সুয়ানজি এবং সিফ্যাংও চলে আসে, যেটা দেখে উতং সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখানো হয় লিংলংকে ফিরিয়ে আনা হয়, তবে লিংলংয়ের এখনো জ্ঞান ফেরেনি। তখনই লিটল সিক্স সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। মূলত বিষের জন্য এটা হয়েছে। আন্টি হং একটি অ্যান্টিডোট বানায়, তবে সেটা কাজ নাও করতে পারে। তার জন্য তাদের মধ্যে থেকে কাউকে সেই অ্যান্টিডোট আগে পরীক্ষা করে দেখতে হবে। তবে যে এটা খেয়ে পরীক্ষা করবে তার জীবন সংকটও হতে পারে। সুয়ানজি তখন বলে, ঠিক আছে তাহলে এটা আমি আগে পরীক্ষা করব। তবে সিফ্যাং কি সুয়ানজিকে বিপদে পড়তে দেবে? তাই তখন নিজেই সেই অ্যান্টিডোটটা খেয়ে নেয়। ভাগ্যবশত সিফ্যাংয়ের কিছুই হয় না এবং ওই অ্যান্টিডোটটাও ঠিক ছিল। আন্টি হং তখন ওকে মেডিসিন দিয়ে বিশ্রাম নেওয়ার জন্য বলে। অ্যান্টিডোট খাওয়ার ফলে লিটল সিক্সের অনেক বেশি গরম লাগছিল, তাই তাকে বরফের পুকুরে চুবিয়ে রাখা হয়। সুয়ানজি বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি তার খেয়াল রাখছি, কারণ আমার তো ঠান্ডা লাগে না, তাই আমার এতে বেশি সমস্যাও হবে না। সিফ্যাং যখন জানতে পারে সুয়ানজি সেখানে আছে তখন তাড়াতাড়ি সুয়ানজির সাথে দেখা করতে যায়। তবে মাস্টার হাওচেন তখন দূর থেকে লিটল সিক্সের উপরে ম্যাজিক করে দেয়, যার ফলে লিটল সিক্সে কিছু একটা হয়ে যায় এবং সুয়ানজিকে লিংলং ভেবে জড়িয়ে ধরে নানা রকমের কথা বলতে থাকে। এটা আবার সিফ্যাং দেখে ফেলে। সিফ্যাং এটা দেখে অনেক কষ্ট পায় আর ঘরে ফিরে আসে। সিফ্যাংয়ের বুকে অনেক ব্যথা হচ্ছিল, মূলত লাভলেস মাস্কের জন্য এটা হচ্ছিল।